নমস্কার। আজকে প্রতিভা স্টাডি সেন্টারের পক্ষ থেকে ইতিহাসে যারা ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য একটা ক্লাসে আয়োজন করেছে এবং আমি সর্বদাভাবে চেষ্টা করছি যাতে তোমাদের ইতিহাস ক্লাস এই ক্লাসটার মাধ্যমে আমাদের ইতিহাসের যারা স্টুডেন্ট আছো তাদের যেন কিছুটা সাহায্য করতে পারি বা তাদের যেন পরীক্ষা বা তাদের পড়াশোনাতে এই ক্লাসটা কিছুটা তাদেরকে হেল্প করতে পারে। প্রথমে ইতিহাসে আজ EHI এর ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টে আমাদের যে প্রশ্ন এবং উত্তর কীরকম আসতে পারে সেই বিষয়গুলো নিয়েই আজকে মোটামুটি একটা পর্যালোচনা করার চেষ্টা করছি। প্রথম তোমাদের যে চ্যাপ্টার বা অধ্যায়টি আছে সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস। প্রাচীন ভারতের ইতিহাসের উৎস সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতা, পর্যায় 1 এবং 1 নম্বর 1। তো এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয় প্রাচীন ভারতের ইতিহাস রচনা, প্রথম যখন ইতিহাস রচনা হলো কী কী বিষয়ের উপর ভিত্তি করে বা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে ঐতিহাসিকরা বা ইতিহাসবিদরা ইতিহাস রচনা করেছিলেন সেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। তো এখানে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে তার কিছুটা ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। প্রথম একটা কোশ্চেন নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর গুরুত্ব আলোচনা করব। প্রাচীন ভারতে যে ইতিহাস যখন রচনা হয়, যেমন এখন আমরা প্রত্যেকটা জিনিস অতীত, ইতিহাস মানে কি অতীত, আজকে যে দিনটা বর্তমান, কালকে এই দিনটাই অতীত। আজকে যে দিনগুলো যা কিছু হচ্ছে আমাদের পৃথিবীতে সবগুলো কোনো জায়গায় কম্পিউটারে কেউ বা লিখে এই জিনিসগুলো রেকর্ড করে রাখছে। তো আজকের যে বর্তমান দিনটা কালকে যখন অতীত হয়ে যাবে, যখন জানতে চাইবো আমরা বর্তমান সময়, তখন কী করবো, যে কম্পিউটারে কোনো ডাটা আমরা ওপেন করলাম যে কালকে কী কী ঘটনা হয়েছিল বা কালকে টেম্পারেচার কীরকম ছিল, বা আমরা যদি মনে করি বিগত 10 বছর কীরকম কী পরিস্থিতি ছিল, সেগুলো সব কিছু এখন লিখে রাখা বা লিপিবদ্ধ করে রাখা বা ডাটাগুলো বা তথ্যগুলোকে কোনো জায়গায় সেভ করে রাখা বা কম্পিউটারে খুব সহজ হয়েছে। কিন্তু সে সময় সেরকম কোনো ব্যাপার ছিল না। প্রাচীন যখন ইতিহাস বা এই পৃথিবীর জন্মলগ্ন বা সেই সময় বা যখন মানুষের সভ্যতা শুরু হলো, সে সময় মানুষের তো এইসব ধারণাগুলো ছিল না যে এই জিনিসগুলো পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা হতে পারে বা এগুলো জিনিস আমাদের কাজে দিতে পারে। তো সেই জিনিসগুলোকে বা তথ্যগুলোকে কেউই সেভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু পরবর্তীতে ইতিহাসবিদরা যে ইতিহাস রচনার ক্ষেত্রে যখন তারা ইতিহাস রচনা করতে লাগলো বা ইতিহাস বিষয়ে যে কোনো ব্যাপার, যে কোনো সাবজেক্টের অতীত জানাটাই হচ্ছে ইতিহাস, সেই সাবজেক্টের, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। সে বিষয়গুলো কী ছিল, ভূগোলে যদি জানতে যায় তাহলে আমাদের প্রাচীন যে বইগুলো লেখা ছিল তারা কী লিখে গেছিল সেই জিনিসগুলো, সেরকম এখানে ইতিহাসও পুনর্নির্মাণে মানে ইতিহাস কীরকম ছিল সে সময় বা প্রাচীন ভারতের ইতিহাস সে সময় সমাজ কীরকম ছিল বা সমাজে মানুষের ব্যবহার কীরকম ছিল, সমাজে কী কী প্রচলিত ছিল, তারা কী খেত না তাদের ঘরবাড়ি কীরকম ছিল, এগুলো যখন ইতিহাসবিদরা আস্তে আস্তে তাদের লিখনের মাধ্যমে তুলে ধরতে যাচ্ছে, তো তাদেরকে বিভিন্ন তথ্য বা ডাটা বা বিভিন্ন বিষয়ের উপর তাদেরকে নির্ভর করতে হতো। সেই বিষয়গুলো হচ্ছে কী কী, সেই ডেটা সেটাই নিয়ে আলোচনায়। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো গুরুত্ব আলোচনা করে। প্রত্নতাত্ত্বিক উপাদান কোনগুলো? নানা সূত্র থেকে ইতিহাস তথ্য সংগ্রহ করতে হয়, এই সূত্রগুলোকেই উপাদান বলা হয়। যে সূত্রগুলো যেটা বললাম সেই এই উপাদানগুলি আবার রকমভেদ আছে এবং কালে কালে তা ঘটেছে। ভারতবর্ষে প্রাচীন যুগে ইতিহাস রচনা করা সহজ হয়, কারণ যথার্থ ইতিহাস গ্রন্থ বলে যা আমরা মনে করি তার অভাব রয়েছে। যেটা বললাম যে সে সময় কেউ কোনো কিছুই লিখে রাখেনি বা কোনো লিখে রাখার প্রয়োজন আছে বলে তারা সে সময় মানুষের এতটা ধারণাই ছিল না, ভবিষ্যৎ সম্পর্কে এতটা চিন্তা ভাবনা তারা করতো না। তবে প্রাচীন ভারতের মানুষ ভারতের বুকে তাদের পদচিহ্ন রেখে গেছেন। এই পদচিহ্ন ধরে পথ চলে ঐতিহাসিকরা জেনেছেন পূর্ব অতীতে ভারতীয়দের জীবন কীরকম ছিল।
তারা সাধারণত কয়েকটি উৎস থেকে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সংগ্রহ করছে। সেই উৎসগুলো কি কি? এক, লিপি বা লেখমালা। লিপি বলতে বিভিন্ন লিপিগুলো সে সময় লিপি বলতে কোনো তো কাগজের সেরকম লেখা কথা বলা হয়নি, সেখানে বিভিন্ন পাথরে খোদাই করে রাখা হতো, কোনো মুদ্রায় খোদাই করে রাখা হতো, এরকম ব্যাপার। লেখমালা বা লিপির ক্রমাগত আবিষ্কার প্রাচীন ভারতের ইতিহাস আলোচনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অধ্যাপক দীনেশ চন্দ্র সরকারের মতে এখনো অবধি প্রায় 70,000 লেখমালা আবিষ্কৃত হয়েছে এবং সমগ্র ভারতীয় উপমহাদেশ এবং বহির্ভারতে এদের বিস্তৃতি লক্ষ্য করা যায়। এবং প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। সোনা, লোহা, তামা, ব্রোঞ্জ, মাটির তৈরি নানা দ্রব্যাদি, ইট, পাথর, ঘরবাড়ি এবং মন্দিরের গাত্রে, মন্দিরের মানে দেওয়ালের গায়ে উৎকীর্ণ নানা লিপি থেকে ইতিহাসের প্রচুর গুরুত্বপূর্ণ উপাদান সংগৃহীত হয়েছে। মানে এই লিপিগুলো থেকে যে কোন সময় বা কি এই জিনিসগুলো বা সেই তথ্যগুলো আবিষ্কার করতে ইতিহাসের এই লিপি বা লেখমালারা অনেকটা সাহায্য করেছে। দ্বিতীয় একটা পয়েন্ট কি বলছে, মুদ্রা। প্রাচীন ভারতের ইতিহাস উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অনস্বীকার্য। আমরা হয়তো জানি যে এক এক সময় এক এক রাজা বা মহারাজা এসে এবং তারা তাদের রাজ্যে মুদ্রা প্রচলন করেছিলেন। কেউ সোনার, কেউ রূপার, কেউ তামার এরকম বা ব্রোঞ্জের এরকম তারা মুদ্রা প্রচলন করেছে। এই মুদ্রাগুলোতে বিভিন্ন সেই রাজার সে রাজার ছবি থাকতো বা সেই সময় কোনো পশু পাখি, সেই সময় সন্তানিগুলো সেই মুদ্রাগুলোতে লেখা থাকতো। তো এই মুদ্রাগুলো বিশেষভাবে ইতিহাস রচনায় ঐতিহাসিকদের সাহায্য করেছে। সেগুলো সাহিত্য ও লিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলো সত্যতা যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে। আমরা সাহিত্য বা সেটা যে লিপিতে যেগুলো তথ্য পেলাম সেগুলো কতটা ঠিক বা সেগুলো কতটা অথেন্টিক সেগুলো জানার জন্য এই মুদ্রাগুলো থেকে সেই তথ্যগুলো আমরা অনেকটা যাচাই করে নিতে পারি। মুদ্রাগুলিতে সাধারণত রাজার নাম, যেটা বললাম, সন তারিখ, রাজার মূর্তি, নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে। এইসব মুদ্রা দেখে মধ্যে রাজার নাম, রাজত্বকাল, শখ ও তার উপস্য দেবদেবীর কথাই নয়, ধাতু শিল্প, শিল্পকলা, রাজ্যের ব্যবহৃত লিপি এবং দেশের অর্থনৈতিক অবস্থার সম্যক পরিচয় পাওয়া যায়। স্বাভাবিকভাবে একটা দেশে যখন সেই সময় বা সেই রাজার আমলে যখন মুদ্রা প্রচলন ছিল, তার মানে তাদের যে রাজার যে অর্থনৈতিক পরিস্থিতি বা সেই সময় তাদের রাজ্যের অর্থনীতি কতটা উন্নত ছিল যে তারা মুদ্রা প্রচলন করেছিল জিনিস কেনা বেচার জন্য। তো সেখান থেকে আমরা খুব একটা ভালো তথ্য পাই যে মুদ্রা থেকে, যে সেখানকার রাজাদের অর্থনৈতিক পরিস্থিতিটাও আমরা জানতে পারি। কুষাণ রাজা প্রথম পথফিসের এক শ্রেণীর মুদ্রার সঙ্গে রোম সম্রাট ক্লডিয়াসের মুদ্রা মিল দেখা যায়। এ থেকে পথফিসের শাসনকাল সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা জন্মায় যে তিনি ছিলেন রোম সম্রাট ক্লডিয়াসের সমসাময়িক। মানে পথফিস এবং ক্লডিয়াস যে সমসাময়িক ছিল, ক্লডিয়াসের সে সময় মুদ্রা প্রচলন করেছিলেন এবং সেখানকার সন্তানিক ঐতিহাসিকরা মিলিয়ে মোটামুটি ধারণা করেছিলেন যে দুটো সভ্যতা মোটামুটি সমসাময়িক ছিল। এছাড়া আরেকটা কি আছে যেটা সাহায্য করেছিল, সেটা হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য। প্রাচীন নগর, মঠ, মন্দির, দুর্গ, অট্টালিকা ধ্বংসাবশেষ, সমাধি, স্তম্ভ ও স্মৃতিস্তম্ভ, প্রাচীন শিল্পকৃতি, দেবদেবীর মূর্তি, মৃৎশিল্প, মৃৎপাত্র এবং তৈজসপত্রাদি প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে স্বীকৃত। রাজনৈতিক ইতিহাসের পক্ষে উল্লেখযোগ্য না হলেও শিল্পকলার বিবর্তন এবং সাংস্কৃতিক ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। সে সময় এই যে স্থাপত্য যে ভাস্কর্যের যে জিনিসগুলো, সেগুলো সেই সময়ের অর্থনীতিটাকে তুলে বা অর্থনৈতিক পরিস্থিতি সেটা তুলে ধরতে না পারলেও সে সময় মানুষের সংস্কৃতি এরকম ছিল। মানুষ কিসে বিশ্বাস রাখতো, দেবদেবীতে বিশ্বাস রাখতো না, নিজের উপরে বিশ্বাস রাখতো না, সেখানকার সংস্কৃতি কীরকম ছিল, তাদের খাদ্য কীরকম ছিল, তাদের রুচি কীরকম ছিল, পোশাক পরিচ্ছদ কীরকম ছিল, এই জিনিসগুলো অনেকটা এই স্থাপত্য ভাস্কর্য থেকে ঐতিহাসিকরা তারা ধারণা করতে পেরেছিলেন যে সেই সময় বা সেই কীরকম ছিল পরিস্থিতি। তক্ষশিলা, সারনাথ, পাটলিপুত্র, কৌশাম্বী, হস্তিনাপুর প্রভৃতি স্থানে খনন কার্য চালিয়ে প্রাচীন ভারতের ইতিহাসে অনেক তথ্য আবিষ্কৃত হয়েছে। ভারতের বাইরে বেলুচিস্তান ও তুর্কিস্তানে খনন কার্যের ফলে এইসব অঞ্চলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানা যায়। স্বাভাবিকভাবে আজকে ভারতীয় মুদ্রা বা ভারতের সঙ্গে কোন কোন দেশের বাণিজ্যিক যোগাযোগ রয়েছে, সে সময় কীরকম যোগাযোগ ছিল, আজকে এখানকার মুদ্রা সেই দেশে গেছে, বা সেখানকার জিনিস এইখানে এই দেশে এসে
এরকম যে এখানে যে জিনিসটা আবিষ্কার হয়েছে সেটা বালুচিস্তান বা অন্যান্য দেশেও আবিষ্কার হয়েছে, তারপরে কিছুটা ধারণা করা যায় যে হ্যাঁ এই দেশের সঙ্গে সেই দেশের কোনো একটা সম্পর্ক ছিল, সেটা বাণিজ্যিক সম্পর্ক হোক বা সেই রাজা এই দেশে এসেছিল বা এই দেশের রাজা ওই দেশে গিয়েছিল, এরকম একটা সূত্র আমরা এই জিনিসগুলো থেকে কিছুটা অনুমান করা যায়। এবং মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে অবস্থিত প্রাচীন উজ্জয়িনী নগরে ধ্বংসাবশেষ খনন কার্যের ফলে আবিষ্কৃত হয়েছে। এ থেকে মনে করা হয় আনুমানিক 600 খ্রিস্টাব্দ এই শহর গড়ে উঠেছিল। উত্তরপ্রদেশের নানা স্থানে খনন কার্যের ফলে প্রাচীন কৌশাম্বী, শ্রাবন্তী, বারাণসী প্রভৃতি প্রাচীন নগর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এবং পাটনার নিকটে মৌর্য যুগের একটি হলঘর আবিষ্কৃত হয়েছে। বাংলা, উড়িষ্যা, রাজস্থান, দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে খনন কার্যের ফলে অজস্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এবং উপসংহারে কি বলা যায়? উপসংহারে বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনা প্রত্নতাত্ত্বিক বিষয়বস্তুর অবদান অস্বীকার করা যায় না। প্রায় প্রতি মাসে খনন কার্যের দ্বারা নতুন নতুন পুরা নিদর্শন ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। তার সত্ত্বেও প্রাচীন ভারতীয় ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান এখনো সম্ভব হয়ে ওঠেনি। এবার এরকম একটা কোশ্চেন এরকম আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় শুধু মুদ্রাগুলো, যে মুদ্রাগুলো আছে সেটার উপর কোশ্চেন করতে পারে যে মুদ্রার গুরুত্ব কি। এছাড়া আছে বিভিন্ন, এরপরে যে পর্ব এককে সেখানে আছে সিন্ধু ও হরপ্পা সভ্যতা সম্বন্ধে। তোমরা ছোটবেলা থেকেই হয়তো পড়েছো বা সে সময় পড়েছো সিন্ধু এবং হরপ্পা সভ্যতা সম্বন্ধে। তো এখানে যে কোশ্চেনটা সবার প্রথম আলোচনা করা দরকার বা খুব তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার প্রথম সম্পর্কে একটু নিম্নলিখিত। প্রথম বলতে কি কি কারণে এই হরপ্পা সভ্যতা বা এই সভ্যতা ধ্বংস হয়ে গেছিল বা নষ্ট হয়ে গেছিল। তো তার কিছুটা এখানে আমি তোমরা আলোচনা করে দিচ্ছি। 1922 সাল থেকে বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে খনন কার্যের ফলে যে সভ্যতা গড়ে উঠেছিল তা খুবই উন্নত ধরনের সভ্যতা ছিল, তাতে কোনো সন্দেহ নেই। সেই উন্নত মানের সভ্যতার দীর্ঘকাল স্বতন্ত্র এবং স্বগর্বে দীপ্তমান থাকার পর একদা শস্য সম্পদে ভরপুর সিন্ধু সভ্যতা তথা হরপ্পা সভ্যতার অবসান ঘটে। সিন্ধু সভ্যতা বা এত একটা ঐশ্বর্যশালী, যেটা খনন কার্যের ফলে যে সভ্যতা আবিষ্কার হয়েছিল, বর্তমান সময়ে বড় বড় যে আমাদের শহরগুলো তার থেকে কোনো অংশ কম নয় সৌন্দর্যের দিক থেকে। এবং এই যে শহর বা হরপ্পা সভ্যতা যে ছিল তার যে প্রকল্পটা বা তার বাড়িঘরের যে প্রণালী যে তৈরি করেছিল, যে জিনিসগুলো কীরকমভাবে তৈরি হবে এবং তার প্রত্যেকটা একটা শহর যেভাবে গোছানো হয়, সেরকমভাবেই একটা আধুনিক শহরের মধ্যেই সেই হরপ্পা সভ্যতাটা বা সিন্ধু সভ্যতা সে সময়ে তৈরি হয়েছিল। এবং সেটাই সবচেয়ে বেশি আশ্চর্য ঐতিহাসিকদের কাছে, যে এত ভালো সভ্যতা কীভাবে ধ্বংস হয়ে গেল, যে এত উন্নত ছিল সে সময় তারা, যেটা বর্তমানে মানুষকে বা ঐতিহাসিকদের অবাক করে, এত সুন্দর প্ল্যানিং করে একটা সভ্যতা সে সময় তৈরি করা হয়েছে। একটা সভ্যতা গড়ে তুলতে যেমন বহু মানুষের বহু আত্মত্যাগের প্রয়োজন, তেমনি এই সভ্যতা অবলব্ধি ঘটাতে একাধিক কারণের সংযোজন দরকার। শুধু একটা কারণের জন্য তো একটা এত বড় সভ্যতা বা একটা এত বড় শহর বা একটা নগর এইভাবে ধ্বংস হতে পারে না। তো সেরকম কী কী কারণগুলো ছিল সেটা মোটামুটি প্রত্নতাত্ত্বিকবিদরা তুলে ধরেছেন। প্রথম কারণটা যেটা ধরে প্রাকৃতিক কারণ। অনেক ঐতিহাসিকের ধারণা যে সিন্ধু সভ্যতার পতনের জন্য প্রাকৃতিক কারণ দায়ী। সিন্ধু নদের জল প্রতি 100 বছর অন্তর ফুলে ফেপে উঠত এবং ভাসিয়ে নিয়ে যেত মহেঞ্জোদারো নগর, তার সিন্ধুবাসী বুঝতে পারেনি। 1956 সালে আমেরিকার প্রত্নবিদদের মতে সিন্ধু নদ নাব্যতা হারিয়ে ফেলেছিল। নাব্যতা বলতে সিন্ধু নদে পলি জমতে অগভীর হয়ে গেছিল, ফলে কি তার জল ধারণ ক্ষমতা কমে যায় এবং তার যে গভীরতা না থাকার জন্য তার স্রোত বেশি ছিল না এবং সেই জলটা চারদিকে ছড়িয়ে পড়ত এবং সিন্ধু নদ নাব্যতা হারিয়ে ফেলেছিল এবং ধীরে ধীরে তার মোহনায় বালি জমছিল, যেটা বললাম। ফলে সিন্ধু নদের মোহনা দিনের পর দিন সংকীর্ণ হয়ে পড়েছিল, তাই জল সহজে গড়িয়ে যেতে পারত না সমুদ্রে। ফলে নদীর তটে নিচু জমিগুলিতে প্রচুর পরিমাণে জল জমতে থাকে। মহেঞ্জোদারো জীবনকারী ছিল তার শস্যক্ষেত্রগুলি, কিন্তু বন্যার জলে সেগুলি গ্রাস করত, ফলে অনিবার্য রসদে টান করত। এই সিন্ধু সভ্যতা বা সিন্ধু নদকে যখন কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল এবং এর জল আমাদের দেশকে, ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয়, কারণ এই নদীগুলোকে কেন্দ্র করেই সভ্যতাগুলো গড়ে উঠেছিল এক সময়। এবং এই নদীর জলেই চাষাবাদের সুবিধা হতো, কারণ তখনকার মতো এত সুবিধা
মানুষের এতটা উন্নত প্রযুক্তি ছিল না যে পাম্পসেট বা সেচের ব্যবস্থা এতটা উন্নত, হ্যাঁ, বা বাদ দিয়ে, তো সেইভাবে কী হতো, সেই নদীগুলোকে কেন্দ্র করে সভ্যতাগুলো গড়ে উঠত। এবার বন্যা ঘটিত কারণ, তো মানুষের যেহেতু বন্যার ফলে খাদ্যের অভাব দেখা দেয় এবং বাধ্য হয়ে মানুষ তখন দূর দূরান্তে ছড়িয়ে পড়তো। খাবার না পেলে কী করে মানুষ, সেখানে তো থাকবে না স্বাভাবিকভাবে। আজকে যদি আমাদের এখানে খাদ্যের অভাব হয়, আমরা যেখানে থাকবো, আমাদের খাদ্য যেখানে যোগান হবে সেখানে আমরা চলে যাবো। তো সেরকমই করেছিল, এর ফলে সভ্যতা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। বন্যা ঘটিত কারণ, M.R. সাহানি, আর্নেস্ট ম্যাকে প্রমুখ পণ্ডিত মনে করেন বা ঐতিহাসিক মনে করেন সিন্ধু সভ্যতার ধ্বংসের পিছনে বন্যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সিন্ধু নদের, অনেকে মনে করেন যে সিন্ধু নদের এক ভয়াবহ বন্যার কারণে গোটা সভ্যতাটাকেই এক সময় ধ্বংস করে দিয়েছিল। ভূমিকম্প ঘটিত কারণ, একদল ঐতিহাসিক মনে করেন যে ভূমিকম্পের জন্য হরপ্পা সভ্যতা বা সংস্কৃতি ধ্বংস হয়েছিল। মহেঞ্জোদারোতে অনেক নরকঙ্কাল পাওয়া গেছে, এই কঙ্কাল উপরে গায়ে ক্ষত চিহ্ন দেখা যায় এবং ঐতিহাসিকদের মতে ভূমিকম্পের সময় এই সমস্ত মানুষদের গায়ে প্রচণ্ড আঘাত লেগেছিল, অর্থাৎ ভূমিকম্পের সময় সমস্ত মৃতদেহ ক্ষত বিক্ষত হয়েছিল। সম্ভবত সিন্ধু উপত্যকা ভূমিকম্পের বিন্দু ছিল, তাই এই শহর ভেঙে চুরমার হয়ে গেছিল। কিন্তু এই তথ্যটি ঐতিহাসিক সাংখ্যলীলার সহ অনেকেই খণ্ডন করার চেষ্টা করেছেন। ডক্টর সাংখ্যলীলা প্রশ্ন করেছিলেন যে মহেঞ্জোদারো অধিবাসীরা ধ্বংস হলে পরপর 60টি স্তরে 7বার শহরের পুনর্নির্মাণ চলে থাকে। তবে ভূমিকম্পের ধ্বংসের পর পুনরায় নগর গঠনে তাদের বাধা কী ছিল? সুতরাং তাদের মধ্যে মহেঞ্জোদারো গঠনের জন্য অন্য কোনো কারণ দায়ী ছিল। কিন্তু সাংখ্যলীলা উপস্থাপিত যুক্তি মেনে নিলেও আলোচ্য সভ্যতা ধ্বংসের কারণ হিসাবে ভূমিকম্পকে একেবারে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তো অনেকে বলছেন যে ভূমিকম্প যদি হয়, সেই সভ্যতা ধ্বংস হয়ে গেলেও সব মানুষ তো মরে যায়নি, তাহলে সেই সভ্যতাটা আবার তৈরি হলো না কেন? এরকম একটা কারণ উঠে এসেছে। কিন্তু তবুও বলা যায় যে ভূমিকম্প একটা ধ্বংস কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ভূমিকম্প। বৈদেশিক আক্রমণ, অনেকে মনে করেন যে বৈদেশিক শত্রুর আক্রমণের ফলে এই সভ্যতাটা ধ্বংস হয়ে গেছিল। কারণ যেহেতু এটা ঐশ্বর্যশালী একটা নগর ছিল, তাই প্রত্যেকের একটা নজর ছিল এই সভ্যতাটার উপরে, যে এই নগরের উপরে, তাই ওই শত্রুর আক্রমণের ঘটনাকে আমরা উড়িয়ে দিতে পারি না। তো এটাও একটা ধ্বংসের কারণ বলে আমরা মনে করি। ইন্দ্র কর্তৃক ধ্বংস, উপরোক্ত ঐতিহাসিকগণ তাদের সিদ্ধান্তের সম্মত আনাতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, তাদের মতে আর্য দেবতায় ইন্দ্র কর্তৃক শত্রুদের পুরো এবং নগর ধ্বংসের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্য দেবতায় ইন্দ্র আর কেউ না, তিনি বৈদিক আর্যদের এক অতি ক্ষমতাশালী ব্যক্তিত্ব, যিনি হরপ্পা সংস্কৃতি নগরগুলিকে এক সংগঠিত আক্রমণের দ্বারা ধ্বংস করেছিলেন। রক্ষণশীল মানসিকতা, অনেকে মনে করেন সিন্ধুবাসীদের রক্ষণশীল মানসিকতা তাদের সভ্যতা ধ্বংসের কোনো কারণ। সিন্ধু অধিবাসীরা পরিবেশের অগ্রগতির সঙ্গে তাল রেখে চলতে পারেনি, এবং পরিবেশ আস্তে আস্তে বদলাতে থাকে, তার সঙ্গে যদি আমরা সামঞ্জস্য রেখে না চলতে পারি, তাহলে মানুষ সেই সভ্যতা ধ্বংস হয়ে যেতে থাকে। এবং সিন্ধু সভ্যতাও সেরকম, নতুনকে উপকার করার ফলে প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে তারা তাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি, ফলে পতন অবশ্যম্ভাবী হয়ে দেখা দেয়। এবং মেসোপটেমিয়ানদের মতে সে যুগের কয়েকটি সুসভ্য জাতির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অথচ তাদের ভালো ভালো জিনিসগুলি তাদের ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারেনি, এবং তার ফলেই হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গেছে বলে অনেকে মনে করেন। কালখণ্ডনের কথা কখনো ভাবেনি এবং এক্ষেত্রে বাড়ি লাভ এইভাবেই মনে করেছিলেন যে অনেকে এই কারণে ধ্বংস হয়েছিল এই সভ্যতা। পরিশেষে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সিন্ধু সভ্যতার মতো এত উন্নত বিশাল সভ্যতা ধ্বংস একটি মাত্র কারণের সম্বন্ধে একটা কোনো কারণে এত বড় সভ্যতা ধ্বংস হতে পারে না, তার জন্য একাধিক কারণ এবং একাধিক কারণের সমন্বয়ে সভ্যতা ধ্বংস হয়েছিল। এবং সিন্ধু সভ্যতা নগর জীবন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন, এরকম একটা কোশ্চিন আসে। তো এখানে হরপ্পা সভ্যতার যে জিনিসগুলো এখানে তোমরা মোটামুটি লেখার চেষ্টা করবে, সেটা হচ্ছে দেখো যে নগর পরিকল্পনা বা প্রত্নতাত্ত্বিক অন্যান্য নিদর্শন থেকে অতি সহজে অনুমান করা যায় যে সিন্ধু সভ্যতা ছিল অত উন্নত সভ্যতা। এখানে কী কী ছিল? এখানকার শস্য ভাণ্ডার এবং রন্ধনশালার ধ্বংসবাসের পরীক্ষা করে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য অনুমান করেন যে গম, বালি, খেজুর ছিল সিন্ধুবাসীদের প্রধান খাদ্য। এখানকার মানুষরা সুতি বস্ত্র ব্যবহার করত এবং নিত্য ব্যবহার্য গৃহস্থালিতে তারা বিভিন্ন রকম আকৃতি বা বর্ণের মৃৎ পাত্র, মানে মাটির পাত্র তারা ব্যবহার করত। এছাড়া মহেঞ্জোদারো হরপ্পা প্রাপ্ত কঙ্কালে ধ্বংসাবশেষ থেকে অনুমান করা যায় যে সেই যুগে কুকুর, গরু, মোষ বিভিন্ন তারা গৃহপালিত পশু তারা পালন করত। কৃষি, পশুপালন, শিল্প, বাণিজ্য সিন্ধুবাসীর উপজীবিকা ছিল।
এইগুলো নিয়ে তোমরা আলোচনা লিখতে পারো। আরেকটা কোশ্চেন আসে যে হরপ্পা সভ্যতার সংস্কৃতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন, অথবা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বা সমালোচনামূলক আলোচনা করুন। কি কি সিন্ধু সভ্যতা কিরকম ছিল তার একটা ধারণা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। সিন্ধু সভ্যতার সময়কাল সঠিকভাবে নির্ণয় করা দুরূহ ব্যাপার, তবে নিঃসন্দেহে বলা যায় যে যীশুখ্রিস্ট জন্মাবার অন্ততপক্ষে 3000 বছর আগে এই সভ্যতার উদ্ভব ঘটেছিল। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, এই সভ্যতা ছিল পুরোপুরি নগর কেন্দ্রিক, মানে এক শহর। হরপ্পা মহেঞ্জোদারোতে তার সুস্পষ্ট রূপ লক্ষ্য করা যায়। নগর কেন্দ্রগুলির সবকটি একই ধরনের পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয়েছিল। যে সে সময় এত ভালো একটা পরিকল্পনা ছিল সে নগরে বা সে শহরে, যেটা আজও মানুষকে অবাক করে। এই সভ্যতা বড় বড় শহরের ছিল দুটি করে প্রধান অংশ। এদের একটি ছিল নগর দুর্গ, এখানে অবস্থিত ছিল ধর্মীয় সংস্থা ও নগর জীবনের প্রধান কেন্দ্রগুলি এবং গণ্যমান্য ব্যক্তিদের ঘরবাড়ি। অপর অংশে সাধারণ নাগরিকগণের বসবাস, সাধারণ নাগরিকরা বা সাধারণ মানুষরা বসবাস করত। কি ছিল এর প্রধানত? রাস্তা, সরল প্রশস্ত রাস্তাগুলি পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ দিকে সমান্তরালভাবে বিস্তৃত ছিল। বেশিরভাগ রাস্তা একে অপরকে সমকোণে ছেদ করত, মানে চৌরাস্তার মতো, যেরকম রেল লাইন ক্রস করে যেরকম আমরা সেরকম। ঘরবাড়ি, আগুনে পোড়ানো বা রোদে শুকনো দুই ধরনের ইট দিয়ে ঘরবাড়ি তৈরি করা হতো। 2 কামরা বিশিষ্ট ছোট গৃহ থেকে 30 কামরা বিশিষ্ট একতলা, দোতলা এবং 3তলা বাড়ির অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। কতটা উন্নত ছিল যে সে সময়, একতলা, দোতলা, 3তলা বাড়িও সে সময় ছিল। পাশাপাশি নিম্ন অঞ্চলের উপকণ্ঠে শ্রমিক তথা গরিব শ্রেণীর বস্তি গড়ে উঠেছিল। বসত বাড়ি ছাড়াও পাবলিক হল এবং কিছু দোকান ঘরের অস্তিত্ব ছিল। কাদামাটিতে চুন মিশিয়ে অথবা খড় বা ঘাস মিশিয়ে বাড়ির দেওয়ালগুলিতে প্রলেপ দেওয়া হতো। প্রতিটি গৃহেই শোভাঘর, বসার ঘর, রান্নাঘর, স্নানঘর এবং শৌচাগারের ব্যবস্থা ছিল। পয় প্রণালী, হরপ্পা সভ্যতার পয় প্রণালীর অবস্থা ছিল অত্যন্ত আধুনিক, বর্তমান সময়ের মতো বলতে গেলে। জল নিকাশের জন্য রাস্তার নিচ দিয়ে পাথরের ঢাকনা দেওয়া নর্দমা থাকতো, যেটা বর্তমানে আমরা দেখি আমাদের যে পৌরসভা এলাকাগুলোতে। বড় বড় নর্দমার সঙ্গে যুক্ত ছোট ছোট নর্দমা দিয়ে প্রতিটি বাড়ির নোংরা জল বের হতো। এল ব্যাসামের মতে রোমান সভ্যতার পূর্বে পৃথিবীর অন্য কোনো প্রাচীন সভ্যতায় এত উন্নত পারমাণবিক ব্যবস্থা ছিল না। স্নানাগার, মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে সর্বসাধারণের ব্যবহারযোগ্য এক বিশাল বাঁধানো স্নানাগারের অস্তিত্ব মিলেছে। এর আয়তন প্রায় 180 ফুট, প্রস্থ 108 ফুট। স্নানাগারটির চারদিকে রয়েছে 8 ফুট উঁচু ইটের দেওয়াল। স্নানাগারটির মধ্যবর্তী জলাশয়ে 39 ফুট লম্বা, 23 ফুট চড়া এবং 8 ফুট গভীরতা বিশিষ্ট। চারদিকে 3 মিটার পুরু শিলাযুগ বা বিটুমেন যে প্রলেপ লাগিয়ে এটিকে জল নিরোধক করা হয়েছিল। ঋতুভেদে জল গরম অথবা ঠান্ডা করার ব্যবস্থা ছিল। কাছের এক কূপ থেকে স্নানঘাটিতে জল সরবরাহ এবং পয় প্রণালী দ্বারা এখানকার ময়লা জল বের করার ব্যবস্থা ছিল। স্নানঘাটিতে নামা ওঠার এবং দুপাশে ইটের সিঁড়ি ছিল। শস্যাগার ছিল। মহেঞ্জোদারো এবং হরপ্পা নগরে দুটি বিশাল আকারের শস্যাগার, মানে শস্য মজুদ রাখার দুটো শস্যাগারের অস্তিত্ব এখানে আমরা পেয়েছি। নির্মাণ শৈলী, হরপ্পার ঘরবাড়ি এবং রাস্তাঘাট নির্মাণ এবং জল নিকাশের ব্যবস্থা সব কিছুতেই ছিল সুনির্দিষ্ট অপরিকল্পিতভাবে কোনো কিছু তৈরি করা হয়নি, পরিকল্পনাভাবে তৈরি করা হয়েছিল। যে বড় ড্রেনগুলোর সঙ্গে ছোট ড্রেনগুলোকে এমনভাবে যুক্ত করা হয়েছিল যাতে ছোট ড্রেনের জলগুলো বড় ড্রেনের মধ্যে পড়ে সেই জলগুলো একদম যেন শহরে বাড়ি চলে যেতে পারে। পৌর ব্যবস্থা, নগরগুলিতে কেন্দ্রীভূত পৌর ব্যবস্থা অস্তিত্ব ছিল। নগরগুলির দেখাশোনার দায়িত্ব পালন করত পৌর প্রতিষ্ঠান, মানে বর্তমানে পৌরসভা যেরকম ছিল সেরকম। এছাড়া ধর্ম, ধাতু, মৃৎশিল্প, জীবিকা, সামাজিক বাণিজ্য সবকিছুই আমরা অস্তিত্ব বা সে সময় যে যেগুলো প্রচলিত ছিল সেগুলো আমরা এই খনন কার্যে বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি। ছোট কোশ্চেন অনেক সময় আসে, হরপ্পা সভ্যতার ধর্মবিশ্বাস কিরকম ছিল, সেখানে কি কি করা যায়। মাতৃপূজা করা হতো, কিছু নারী মূর্তি আবিষ্কার হয়েছিল, এর থেকে বুঝতে পারা যায় যে সে সময় মাতৃপূজার প্রচলন ছিল। মূর্তির গায়ে ধোঁয়ার স্পষ্ট চিহ্ন দেখে মনে হয় দেবদেবীকে প্রসন্ন করতে আদিবাসীর ধূপ প্রদীপ জ্বালাতো। শুধু তাই নয়, শিলমোহরের উৎকীর্ণ প্রতিকৃতি থেকে মনে হয় দেবদেবীদের কাছ থেকে বড় লাভের আশায় তারা জীবজন্তু এমনকি নরবলিও দিত। ধর্মীয় প্রতীক, হরপ্পা
হরপ্পাবাসীর ধর্মীয় বিষয়ের সঙ্গে বেশ কয়েকটি প্রতীক বা চিহ্ন জড়িত ছিল। যোগী মূর্তি, হরপ্পা একটি বিশাল সিংমরের পশু বেষ্টিত পদ্মাসনে উপবিষ্ট 3 মুখ ও 3 সিং বিশিষ্ট একটি দেব মূর্তি পাওয়া গেছে। জন মার্শাল হিন্দু দেবতা পশুপতি শিবের সঙ্গে এই দেবতা অনেক মিল খুঁজে পেয়েছেন, তবে এই দেবতার পশু বেষ্টনীতে সার না থাকায় ব্যাসাম একে সরাসরি শিব না বলে আদি শিব বলেছেন। পশু উপাসনা, টোটেম পূজার অঙ্গ হিসাবে হরপ্পাবাসী বিভিন্ন পশু পূজা করত। বিভিন্ন পশুর মধ্যে খুব বিশিষ্ট ষাঁড়ের পূজার প্রচলন ছিল বেশি। পরলোক বিশ্বাস, প্রত্নতাত্ত্বিক খনন কার্য দ্বারা এই সময় প্রায় 57টি সমাধি ক্ষেত্রের চিহ্ন আবিষ্কৃত হয়েছে। সমাধি ক্ষেত্র বলতে কবর দেওয়া। এই সময় 3 ধরনের পদ্ধতিতে মৃতদেহ সমাধি নমুনা মিলেছে। প্রথমত মৃতদেহের সঙ্গে তার ব্যবহার্য সামগ্রী যেমন আসবাবপত্র, গয়না পাত্র ইত্যাদি সমাধিস্থ করা, একে বলা যায় সম্পূর্ণ সমাধি। দ্বিতীয়ত এই পদ্ধতিতে কেবলমাত্র মৃতদেহকে সমাহিত করা হতো। তৃতীয়ত মৃতদেহ অর্ধদাহ করে তা একটি মাটির পাত্রে ভরে কবর দেওয়া হতো। মানে সে সময় মৃতদেহ পুরানো যে সেটাও সে সময় পাওয়া যায়। এরপরে চলে এসছে আমরা বৈদিক যুগ, যেটা একত্রিতে। বৈদিক সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার পার্থক্য নিরূপণ করো। কি পার্থক্য ছিল? বা বৈদিক যুগের সমাজ ব্যবস্থার একটি সম্পর্কে প্রবন্ধ লিখব। এই কোশ্চেনটা মোটামুটি ইম্পর্টেন্ট, যে বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে প্রবন্ধ কি আছে তা দেখো। ঋগ্বেদ সংহিতা রচনার সময় অর্থাৎ আদি বৈদিক যুগের সমাজ প্রগাঢ় সিন্ধু সভ্যতার সঙ্গে অনেক ব্যাপারে পৃথক। সিন্ধু সভ্যতার সময় বৈদিক সমাজ অনেকটা পৃথক ছিল। যেমন সিন্ধু সভ্যতা ছিল নাগরিক, আর্য সভ্যতা ছিল গ্রামীণ। সিন্ধু সভ্যতার মানুষজন মূলত কৃষিজীবী, আর আদি বৈদিক যুগে মানুষ অর্থনীতি, পশুচারণের উপর নির্ভরশীল। আদি বৈদিক যুগের সমাজের ভিত্তি ছিল বিভিন্ন কুল বা পরিবারগুলি ছিল পিতৃতান্ত্রিক এবং একান্নবর্তী। কাঠের তৈরি বাড়িতে পরিবারের সকলে বসবাস করত। প্রতি গৃহে অগ্নিশালা, বাইরের ঘর এবং মেয়েদের আলাদা ঘর থাকতো। অতিথিদের গৃহ আশ্রয় দেওয়া হতো। পিতৃতান্ত্রিক সমাজে পরিবারের প্রধান গৃহপতি, মানে ছেলে একজন ছিল, পিতৃতান্ত্রিক সমাজ, এবং দম্পতি ইত্যাদি নামে অভিহিত হতেন। পিতৃতান্ত্রিকতার কারণে পুত্র সন্তান ছিল কাম্য। যেহেতু পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক সমাজ, তাই পুরুষ বা পুত্র সন্তান সে সময় কাম্য ছিল, মানে সবাই চাইত। তবে কন্যা সন্তান অবহেলিত হতো না। নারী শিক্ষার সুযোগ ছিল। তারা নানা কাজে পুরুষের সহকর্মী ছিলেন। সে সময় বলা চলে নারীকেও অবজ্ঞা করা হতো না। বৈদিক যুগে নারীকেও পুরুষের সহকর্মী, মানে সমানভাবে কাজ করতে পারে, এরকম নারীর স্থান ছিল। ঘোষা, অপলা, বিশ্ববাড়া প্রমুখ উচ্চশিক্ষিতা নারীর পরিচয় পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে বৈদিক যুগে নারীদের একটা বিশেষ স্থান ছিল। বিবাহকে পবিত্র বন্ধন মনে করা হতো। ধর্মচারণের ক্ষেত্রে সমাজে স্ত্রী পুরুষ ভেদ ছিল না। মানে ধর্মচারণের ক্ষেত্রে যে পুজো হয়তো ছেলেরাই করতে পারবে, মেয়েরা করতে পারবে না, বা মেয়েরা করতে পারবে, ছেলেরা করতে পারবে না, এরকম কোনো বিভেদ ছিল না। বহু বিবাহের দৃষ্টান্ত থাকলেও সমাজে এক বিবাহের নিয়ম ছিল। সেই যুগে পর্দা প্রথার প্রচলন ছিল না। পশুচারী সমাজে খাদ্য ছিল সহজ সরল। সবজি, ফল, দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য এবং মাংস খাদ্য তালিকায় ছিলই। গম, জব, বার্লি তো ছিলই, আর ভুট্টা, ধানও ছিল। গো মাংস নিষিদ্ধ ছিল না। ঋগ্বেদে লবণ ব্যবহারের উল্লেখ না থাকা আশ্চর্যজনক। ঘৃত সমাজে প্রচলিত। ঘৃত বলতে ঘি। দুগ্ধবতী গাভী হত্যার যোগ্য নয়, যা অগণ্য বলা হতো। উত্তেজক পানীয় ছিল সোম ও সুরা। জল জোগাড় করা হতো কূপ, নদী ও ঝর্ণা থেকে। ঋগ্বেদের সাক্ষ্য অনুসারে পোশাক পরিচ্ছদ ছিল 3 প্রকারের: নিবি বা ভিতরের পোশাক, বাস নিচের অঙ্গের পোশাক, এবং অধিবাস অর্থাৎ উপরের অঙ্গের পোশাক। নারী পুরুষের পোশাকের কোনো পার্থক্য ছিল না। তুলা বা সুতির ও পশমের বা পশুর চামড়ার প্রচলন ছিল। পোশাকে কারুকার্য করা থাকতো। উৎসবের সময় ফুলের মালা ব্যবহৃত হতো। স্ত্রী পুরুষের উভয়ই পাগড়ি ব্যবহার করতো, উভয়ই অলঙ্কার পরিধান করতো, এবং কেশ বিন্যাসে যথেষ্ট পরিবর্ত ছিল। সেই সময় বর্ণভেদ ছিল। আদি বৈদিক সমাজে বর্ণভেদ আদৌ ছিল না, তা অবশ্য বিতর্কিত বিষয়। সাধারণভাবে বলা যায় এই যুগে চতুর্বর্ণ ব্যবস্থার মাধ্যমে সমাজকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। 4টি শ্রেণী আমরা আগেও পরিচর্য: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এদের কর্তব্য নির্ধারণ করা হলো সামাজিক অবস্থান ও পরিত্রাতার
দৃষ্টিকোণ থেকে ব্রাহ্মণদের স্থান ছিল প্রথম, ক্ষত্রিয়দের স্থান ছিল দ্বিতীয়, তারপরে ছিল বৈশ্য এবং শূদ্ররা ছিল সবচেয়ে নিচে। যারা আদি বৈদিক যুগে বর্ণের উদ্ভব বলে মনে করেন তারা তাদের মতের সমর্থনে ঋগ্বেদে পুরুষ সূক্তের একটি সূত্র উল্লেখ করেন, যেখানে বলা হয় যে পুরুষ অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মের মুখ থেকে ব্রাহ্মণের, বাহু থেকে ক্ষত্রিয়ের, গুরু থেকে বৈশ্যের এবং পা থেকে শূদ্রের জন্ম হয়েছে। এরপর কর্ম বা পেশা এই চার বর্ণের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। ব্রাহ্মণ যারা যজ্ঞ, অধ্যাপনা অর্থাৎ ধর্ম বা বিদ্যা চর্চা করবে, ক্ষত্রিয় যারা যুদ্ধ এবং দেশ শাসন করবে, বৈশ্য যারা কৃষি ও পশুপালন, বাণিজ্য, এবং শূদ্র এই তিন বর্ণের সেবায় নিযুক্ত থাকবে। যা হোক, ইতিহাসের উপাদান হিসাবে পুরুষ সূক্তের সবচেয়ে বড় দুর্বলতা হলো এটি ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলের অন্তর্গত। এই অংশটি যে পরবর্তী বৈদিক যুগের রচনা তা সকল পণ্ডিতই স্বীকার করেন। সুতরাং আদি বৈদিক সমাজে বেশিরভাগ সময়ের জন্যই এর প্রাসঙ্গিকতা নেই। মানে অনেকে বলছে যে আদি বৈদিক যুগে এই বর্ণভেদ প্রথা ছিল না, এটা পরবর্তীতে সংযোজন করা হয়। চতুরাশ্রম ও বৈদিক সমাজের বৈশিষ্ট্য, সম্ভবত এটিও বর্ণের মতন আদি বৈদিক সমাজের শেষ দিকে অথবা পরবর্তী বৈদিক সমাজে গড়ে ওঠে। এই আশ্রম ও পদ্ধতি প্রথম তিন বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। জীবনের প্রথম পর্যায়কে বলা হতো ব্রহ্মচর্য, অর্থাৎ পুরুষেরা গৃহে বিদ্যা চর্চা বা শাস্ত্র চর্চা শিক্ষা করতেন। পরে গৃহে ফিরে তারা পশু পালন করতেন, গার্হস্থ্য অথবা সংসারের দায়িত্ব নিতেন। এরপরে সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে বনে কুটির বেঁধে নির্লিপ্ত জীবনযাপন করা এবং শেষ পর্যায়ে সন্ন্যাসী যখন পুরোপুরি সংসার ত্যাগ করে মুক্ত জীবনযাপন করা। একথা ঠিক যে বর্ণাশ্রম আদি বৈদিক যুগে কতখানি প্রচলিত তা নিশ্চিতভাবে বলা যায় না। একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে বৈদিক যুগে অর্থনীতি নানা দিক থেকে আলোচনা কিরকম ছিল। অর্থনীতি কিসের উপর নির্ভর করছিল, সেগুলো মোটামুটি বলেছে কৃষি, তারপরে ছিল পশুপালন এবং অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বলতে সেই সমাজে নিজেদের মধ্যে বা সেই যে রাজ্য ধরা হয় বা জেলা ধরা হয় সেরকম সেই জায়গাটার মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য ছিল। সামুদ্রিক বাণিজ্যও ছিল, তার উল্লেখ কিছুটা পাওয়া যায়। এছাড়া মুদ্রা ও বিনিময় প্রথা, শিল্প এবং যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন মহাজন পদগুলোর মধ্যে তোমরা ষোড়শ মহাজন পদ যেটা আছে সেটা মোটামুটি পড়ে রাখবে। এটা অনেক সময় আসে টিকা হিসাবে 6 নম্বর প্রশ্ন হিসাবে, সেটা একটু বলে দিই। বৌদ্ধ গ্রন্থ অঙ্গোত্তর নিকায় বা জৈন ভগবতী সূত্র থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য ছিল না। তখন ছিল বহু ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ বা উপজাতি অধ্যুষিত অঞ্চলে সারা দেশ বিভক্ত ছিল। মানে বিভিন্ন দেশের ঐক্য ছিল না, যে একটা যেমন বর্তমানে আমরা ভারতীয় এরকম একটা ঐক্য আছে আমাদের মধ্যে যে আমরা ভারতীয়। সে সময় কি ছিল, এরকম কোনো ঐক্য ছিল না। সে সময় ভারতবর্ষে বা সেই সময়টাতে বিভিন্ন জনপদগুলো স্বতন্ত্রভাবে বসবাস করত। যেমন কালিয়াগঞ্জ একটা জনপদ, রায়গঞ্জ একটা, ইসলামপুর একটা, গঙ্গারামপুর একটা, মালদা একটা, এরকম স্বতন্ত্রভাবে, তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। তো মহাবীর ও বুদ্ধদেব আবির্ভাবের যুগে উত্তর ভারতে মোট 16টি বৃহৎ রাজ্য বা মহাজনপদ ছিল। এই রাজ্যগুলি অধিকাংশ ছিল রাজতন্ত্র শাসিত, এছাড়াও কয়েকটি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। অর্থাৎ সারা উত্তর ভারত ছিল বিকেন্দ্রিত শাসনে পরিচালিত। বিকেন্দ্রিত বলতে বিভিন্ন জনপদগুলোর একজন করে রাজা বা মহারাজা এরকম থাকতে এরকম। অবশেষে মগধের নেতৃত্বে উত্তর ভারতের রাজনীতি কেন্দ্রীভূত শাসনে রূপান্তরিত হয়। অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের অভ্যন্তরে চলছিল বিকেন্দ্রিকতা বনাম কেন্দ্রিকতার একক সংগ্রাম। বিকেন্দ্রিকতা এবং কেন্দ্রিকতার একক সংগ্রাম সে সময় ছিল। মগধ রাজ্যের কেন্দ্রিকতা শেষ অবধি জয়যুক্ত হয়। কেন্দ্রিকতা বলতে এই যে বিক্ষিপ্ত যে রাজ্যগুলো বা বিক্ষিপ্ত জনপদগুলো সেগুলোকে তিনি একত্রিত করেছিলেন এই মগধের রাজা। এবং ভারতের ইতিহাসে প্রথম আবির্ভূত হয় সাম্রাজ্যের ইতিহাস। এই অঙ্গোত্তর নিকায় থেকে আমরা যে 16টি মহাজনপদের নাম জানতে পারি সেগুলো হচ্ছে কি কি দেখো: কাশী, কোশল, অঙ্গ, মগধ, ভিজি, মল্ল বা মালব, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ। 16টা নামে মুখস্থ করতে হবে।
এদের মধ্যে অবন্তী, বৎস, কোশল এবং মগধ ছিল প্রধান। রাজ্যগুলি প্রায়শই অন্তর্দ্বন্দ্বে মানে নিজেদের মধ্যে লড়াই নিযুক্ত থাকত এবং অসমক বাদে এগুলি সব ওই উত্তর ভারতে অবস্থিত ছিল। অসমক ছিল একমাত্র দক্ষিণ ভারতীয় রাজ্য। এই সময় বৃহৎ রাজ্যগুলি কর্তৃক ক্ষুদ্র রাজ্যগুলি গ্রাস করার প্রবণতা ভীষণভাবে পরিলক্ষিত হয়। বড় বড় রাজ্যগুলো ছোট ছোট রাজ্যগুলোকে দখল করতো, সেটাকে গ্রাস করার মতো। শেষ পর্যন্ত মগধ সর্বগ্রাসী হয়ে মগধ রাজ্যটা সর্বগ্রাসী হয়ে প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য স্থাপনে সক্ষম হয়। যাই হোক, এই রাজার শাসিত 16টি মহাজনপদ ছাড়াও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কতগুলি স্বায়ত্তশাসন উপজাতি প্রজাতান্ত্রিক রাজ্য স্থাপিত ছিল। আর এইসব জনপদগুলির বিবরণ একমাত্র নির্ভরযোগ্য উপাদান হল বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্র নিকায়। তো এই ষোড়শ মহাজনপদটা 6 নম্বর কোশ্চেন হিসেবে আসতে পারে। এরপরে থাকছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের সম্প্রসারণ, বিস্তৃতি, শাসন ব্যবস্থা ও পতন। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলো, এখানেও একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন 20 নম্বর গুলো আসার চান্স আছে। যেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলো কি কি। তো চন্দ্রগুপ্তের বাহুবল এবং চাণক্যের, এই দুজনের নাম তোমরা আগেও শুনেছ। বুদ্ধি বলে গড়ে উঠেছিল বিশাল মৌর্য সাম্রাজ্য। সম্রাট অশোকের ধর্মীয় এবং নৈতিকতা বলে এই মৌর্য সাম্রাজ্যের চরম বিস্তৃতি, ঐক্য চেতনায় সমৃদ্ধ এবং এক মহাভারত সৃষ্টির স্বপ্ন সফল হয়েছিল। সম্ভবত মহামতি অশোক খ্রিস্টপূর্ব 233 অব্দে মৃত্যুবরণ করেন, কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই বিশাল সাম্রাজ্য ছিন্নভিন্ন হয়ে গেল আর প্রায় 50 বছরের মধ্যে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটল। এমন ঐক্যবদ্ধ সুশাসিত সাম্রাজ্যের প্রথম নিশ্চয়ই আকস্মিক কোনো ঘটনা ছিল না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ঐতিহাসিকগণ নানা বিষয় উল্লেখ করেছেন। কি কি আছে? প্রথম, ব্রাহ্মণদের প্রতিক্রিয়া। মহামহোপাধ্যায় ভারতবর্ষ শাস্ত্রের মধ্যে সম্রাট অশোকের ধর্মীয় কার্যাবলী ব্রাহ্মণদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার ফলে মৌর্য সাম্রাজ্যের ভিত শিথিল হয়ে পড়ে এবং তার ফলে ঐক্যবদ্ধ মৌর্য সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যায়। কিন্তু শাস্ত্রী মহাশয়ের বক্তব্যের যৌক্তিকতা প্রসঙ্গে বিতর্কে অবদান করেছেন ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রমুখ অনেকে। যেমন সম্রাট অশোক ছিলেন শূদ্র শাসক, তার পক্ষে পশু বলির বিরোধিতা সকল ব্রাহ্মণকে ক্ষুব্ধ করেছিল। মানে সে সময় ব্রাহ্মণ সমাজে এখনো আছে পশু বলির কথা। তো অশোক বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় তিনি পশু বলির বিরোধিতা করেছিলেন এবং এটা ব্রাহ্মণদের সে সময় ক্ষুব্ধ করেছিল বা তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। কিন্তু লক্ষ্য করা যায় পবিত্র শ্রুতি সাহিত্যে ব্রাহ্মণ ঋষিরাই পশু বলির বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। পণ্ডিত শাস্ত্রীর মতে দণ্ড সমতা এবং ব্যবহার সমতা নীতি প্রয়োগ করে ব্রাহ্মণদের প্রাপ্য বিশেষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছিলেন। তাই ব্রাহ্মণগণ অশোকের বিরুদ্ধাচরণ করে। বাস্তবতা উক্ত সমতা নীতিতে ছিল এলাকা ভিত্তিক বৈষম্য দূরীকরণের প্রয়াস। দ্বিতীয় কারণটি ছিল অর্থনৈতিক কারণ। অনেক ঐতিহাসিক মৌর্য সমাজের পতনের অন্যতম কারণ হিসেবে অর্থনৈতিক প্রসঙ্গের অবতারণা বা প্রসঙ্গের গুরুত্ব দেন। প্রথমত গ্রিক লেখকদের রচনা থেকে জানা যায় উৎপন্ন শস্যের 1/4 ভূমি রাজস্ব হিসেবে ধার্য ছিল, মানে 1/4 ভাগ। এই উচ্চ রাজস্ব হার সংখ্যাগরিষ্ঠ কৃষককে ক্ষুব্ধ করেছিল। মানে এতটা শস্য রাজস্ব হিসেবে কেটে নেওয়ায় কৃষকরা ক্ষুব্ধ হয়েছিল। তবে এই রাজস্ব হারকে মৌর্য সমাজের পতনের কারণ হিসেবে গণ্য করা যুক্তিযুক্ত নয়, কারণ অর্থশাস্ত্রে নির্দেশ আছে জমির খাজনা এবং ষষ্ঠাংশের স্থলে 1/4 অথবা 1/3 হতে পারে। সুতরাং উচ্চরে ভূমি রাজস্ব প্রকৃতপক্ষে বিদ্রোহের কারণ হিসেবে গণ্য হতে পারে না। দ্বিতীয়ত, সম্রাট অশোকের পরবর্তী সম্রাটদের আমলে রৌপ্যমুদ্রায় রূপার পরিমাণ হ্রাস করা হয়েছিল এবং রবিরা থাপার মতে রৌপ্যমুদ্রায় মাত্রাতিরিক্ত চাহিদা পূরণের জন্য রূপার পরিমাণ কমানোর ব্যবস্থা হতে পারে, তবে এসবের দ্বারা অর্থনৈতিক দুর্বলতায় প্রকাশ পায়। তৃতীয়ত, অশোকের পরবর্তী নরপতিগণ রাষ্ট্রীয় আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে পারেন। যে পরিমাণ আয় ছিল তার থেকে ব্যয় বেশি করেছিলেন বলেই সাম্রাজ্য অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। সাম্রাজ্যের বিশালতা ও প্রশাসনিক দুর্বলতা ও অত্যাচার। মৌর্য সাম্রাজ্য যেহেতু বিশাল একটা সাম্রাজ্য ছিল, তাই এই সাম্রাজ্যের বিশালতার দিক থেকে সেটাকে সেরকমভাবে পরবর্তী অশোকের পরবর্তী সম্রাটরা সেটাকে দেখাশোনা করতে পারেনি বা সে সামলে উঠতে পারেনি যে এত বড় সাম্রাজ্যকে কীভাবে তারা চালাবে বা কীভাবে এই সাম্রাজ্যের দূরবর্তী কোনো স্থানে বিদ্রোহ হলে সেই বিদ্রোহকে কীভাবে সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সেই বিদ্রোহ দমন করবে।
দ্বিতীয়ত ছিল প্রশাসনিক দুর্বলতা। মৌর্য সাম্রাজ্যের প্রান্ত দেশগুলি রাজকর্মচারী অত্যাচারী ছিলেন। বিন্দুসারে যেমন একজন রাজার পক্ষে তো সম্ভব নয় যে সমস্ত জায়গায় সবকিছু দেখা, তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসন নিয়ে করেছিলেন এবং তারা সাধারণ মানুষ, কৃষক এরকম মানুষদের উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করত এবং অত্যাচারের ফলে মানুষরা রাজার বা রাজার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে এবং আস্তে আস্তে এই সাম্রাজ্যের ভিত দুর্বলতা থাকে এবং রাষ্ট্রের সাম্রাজ্য ধ্বংস করে। অশোকের উত্তরাধিকার দুর্বলতা। অশোকের যে পরবর্তী যে রাজারা ছিল তারা খুব একটা নিপুণতার সাথে তাদের রাজ্য চালাতে পারেনি, তার ফলে তারা দূরদর্শিতা পরিচয় দিতে পারেনি, এর ফলে সাম্রাজ্য অনেকটা ধ্বংসের মুখে চলে যায়। সম্রাট অশোকের দায়িত্ব বিচার। মৌর্য সমাজের প্রথম প্রশ্নে সম্রাট অশোক প্রথমে দায়ী ছিলেন, সেই প্রশ্ন অনেকে উত্থাপন করেছেন। কি করেছিলেন? যুদ্ধ বর্জন নীতি গ্রহণ করার ফলে ভারতে তিনি তোমার নাম শুনেছ যে অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধে এত মানুষ মারা গেছিল, এত রক্তক্ষয়ী একটা যুদ্ধ, এই মানুষের এত রক্ত, এসব দেখার ফলে, এত মানুষের মৃত্যু দেখার ফলে অশোক মানে ভীষণভাবে কষ্ট পেয়েছিলেন এটা দেখে এবং তিনি পরবর্তীতে ধর্ম গ্রহণ করেন এবং তিনি শপথ করেছিলেন যে এরপরে আর এরকম রক্তক্ষয়ী যুদ্ধ তিনি করবেন না, যে এত মানুষকে মারা হয়েছিল, এত মানুষের মৃত্যু, এত কিছু ধ্বংস। তো এই তিনি যুদ্ধ নীতি যখন বর্জন করেছিলেন এবং তিনি একজন ধর্ম প্রচারক হয়ে উঠেছিলেন পরবর্তীতে। এটা অনেক সময় তার বহিঃশত্রু আক্রমণ ত্বরান্বিত করেছিল, কারণ তারাও জেনে গেছিল বহিঃশত্রু যে অশোক আর যুদ্ধ করবে না, তার ফলে বহিঃশত্রু আক্রমণ এবং করেছিল এবং তারা আত্মরক্ষা করতে পারেনি। সম্রাট অশোক অহিংস নীতি গ্রহণ করে, যেটা করে ভেরি ঘোষকে ধর্ম ঘোষে পরিণত করেন এবং বিহার যাত্রা পরিবর্তে ধর্মযাত্রা করেন এবং তিনি এই যেটা আছে উপরোক্ত কারণ যে অশোক যখন যুদ্ধ থেকে সরে আসে তারপরেই এই মৌর্য সাম্রাজ্য আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে এবং শেষ পর্যন্ত এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়।